এখন যে জায়গাটা থেকে বেরোচ্ছি না, আপনাদের দেখালাম ফাঁসির মঞ্চটা। সত্যি কথা বলতে এখানে আসার পরে একটা অদ্ভুত ব্যাপার কাজ করছে। দীনেশ গুপ্তা, এই দীনেশ গুপ্ত, বিনয় বাদল দীনেশের দীনেশ, চমকে গেছি আমি এটা দেখে। দীনেশ এইখানে তাকে রাখা হতো, ওই সেলে রাখা হয়েছিল, তাকে এখানে রাখা হয়েছিল। কি বলবো, প্রাণের ওনাকে সম্বোধন করার মতন ভাষা তো মুখে নেই, কারণ নেই। হিরো অফ ইন্ডিয়া, এটুকুনি বলতে পারি। আলিপুর মিউজিয়াম, চলুন ভেতরে যাই। এইখানে আগে আলিপুর জেল ছিল, সেটা নিশ্চয়ই অনেকেই জানেন। আমরা ভেতরে যাচ্ছি, দেখি কোথায় গাড়ি পার্ক করা যায়। আজকে চলে এলাম আলিপুর মিউজিয়াম। এই দেখুন আলিপুর মিউজিয়াম। অ্যাকচুয়ালি এটা অনেকদিন ধরে আমরা আসবো ভাবছিলাম, কিন্তু মানে এই বাড়ির কাছে হলে যা হয়, আসা হচ্ছে না। তো আজকে চলে এলাম ফাইনালি। তো কি দেখা যায়, দেখা যাক। সব থেকে বড় কথা বলে না, ঘরের ধারের জিনিসের মূল্য কম। হ্যাঁ, আমাদেরও তাই অবস্থা হয়েছে, কিন্তু যেটুকুনি শুনে এসেছি, এই জায়গাটা দাঁড়িয়ে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। একটু পেছন, একটু স্বাধীনতার আন্দোলনের দিকে যান, ভাবুন কত বিপ্লবী এখানে তাদের জীবন কাটিয়েছে। সেই অনুভূতিটা নিয়ে আজকের এই মিউজিয়ামটায় ঢুকতে চাইছি। বিপ্লবের কত কাজ এখানে হয়েছে জানি না, বিনয় বা দীনেশ বা বাদলের কিছু এখান থেকে পাবো কিনা। আবার যারা জ্বালিয়ে খাচ্ছে তাদের মধ্যে অনেকে এখানে ছিল, আছে সবকিছুই আছে মিলে খাওয়া যারা, তারাও তো এই জেলে থাকে। হ্যাঁ, এই হচ্ছে আলিপুর জেল মিউজিয়াম। ভেতরে যাচ্ছি, টিকিট এইখানে কোথাও টিকিট পাওয়া যাবে হয়তো। চলুন দেখি কত করে নিল টিকিট। এই 60 টাকা করে টিকিট, পার হেড 30 টাকা করে। পার হেড 30 টাকা, মানে দুটো 60 টাকা। আচ্ছা, এই আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকছি, দেখি কি আছে। অসংখ্য গাছ, অসম্ভব সুন্দর করে সাজানো। তীর্থঙ্করদা বলছে জেলে ঢুকছি কিনা। আমরা তো জেলে ঢুকছি না, আমরা এখন যেখানে ঢুকছি সেটা হচ্ছে মানে আগের জেল, এখনকার মিউজিয়াম। সেখানে জেল তো আলটিমেটলি জেল। আগে ঢুকেছিলেন? জেলের গেট দিয়ে না, আমি আগে কোনোদিন ঢুকিনি, কিন্তু এইরকম একটা জায়গায় ঢুকছি, একটা অনুভূতি হচ্ছে না। ভাবুন কত বিখ্যাত লোক এই রাস্তা দিয়ে জেলে এসছে, তাদের নিয়ে আসা হয়েছে। চলুন কোথায় কি আছে একবার ম্যাপটা দেখি আমরা। এইদিকে সব। আচ্ছা, এই গেট থেকে আপনারা ঢুকবেন, গেট থেকে ঢুকে জাস্ট এই রাস্তাটা, এইদিকে সমস্ত কিছু আছে। চলুন দেখি। এটা হচ্ছে মিউজিয়ামে ঢুকে ঘুরে দেখার ম্যাপ। জেলের ওপর দিক অপোজিটেই টালি নালা, ওটা ক্রস করে, ব্রিজটা ক্রস করে আপনি এখানে ঢুকবেন গাড়ি নিয়ে, যেভাবেই ঢুকুন। ঢুকে আপনাদের এই গেট দিয়ে ঢুকতে হবে এখানে। আমরা টিকিট কাউন্টার পেরিয়ে এসছি, অফিস ঘর, তথ্য কেন্দ্র পেরিয়ে এসছি। এইবার আমরা অন্য কক্ষগুলো দেখতে। হ্যাঁ, এই হচ্ছে রাস্তা। চলুন দেখি কি আছে। এখন আমি আপনাদের একটু আগেই বলছিলাম যে বিনয় বাদল দীনেশ, দেখুন একদম ওপরে যে স্ট্যাচুটা আছে সেটা হচ্ছে দীনেশ মজুমদারের, তারপরে হচ্ছে রামকৃষ্ণ বিশ্বাস, তারপরে হচ্ছে দীনেশ গুপ্ত। বিনয় বাদল দীনেশের দীনেশ হচ্ছে কিন্তু দীনেশ গুপ্ত, তারপর হচ্ছে প্রমোদ চৌধুরী, তারপরে হচ্ছে অনন্ত হরি মিত্র। এই মিত্র আমাদের বংশের লোক কিনা জানি না, আমিও তো মিত্র, কিন্তু একটা জিনিস বলতে পারি, এই বিখ্যাত লোকগুলোর ফাঁসির মঞ্চ এখানেই, ফাঁসিটা বোধহয় হয়েছিল। চলুন দেখি আর কি আছে। একটা জিনিস খেয়াল করুন, যেহেতু এটা জেল ছিল সেখানে মিউজিয়াম, পুরো ব্যাপারটা খেয়াল করে দেখুন। এই দেখুন একদম জেলের গড়াদের মতন সমস্ত, এগুলো বহু পুরনো বিল্ডিংগুলো দেখুন। যারা কোনোদিন আলিপুর জেল দেখেননি সামনে থেকে, তারা সেইটা দেখারও সৌভাগ্য পাচ্ছেন, কারণ পরিকাঠামোটা পুরো তাই। এইখানে দেখুন ভেতরে সমস্ত সম্ভবত পুরো ক্লাস চলছে বা কোনো কিছু কাজ চলছে, একদম গড়াত সিস্টেমে। প্রচুর স্টুডেন্ট এসছে আজকে এখানে। এখানকার বিল্ডিংগুলো দেখুন, এটা কিন্তু কিছু বছর আগেও এখানে কিন্তু জেল ছিল। চলুন এই দেখুন লেখা আছে, এই দেখুন, এটা আগে দেখে নিন, ফাঁসির মঞ্চ। এই লেখাটা দেখুন, এখানে লেখা আছে ফাঁসির মঞ্চ, প্রাণদণ্ডে দণ্ডিত বন্দীদের জন্য নির্ধারিত কক্ষ। ব্রিটিশ সাম্রাজ্য বিরোধিতার অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত বন্দীদের ফাঁসি দেওয়া হতো। মৃত্যুদণ্ডে দণ্ডিত বন্দীদের ফাঁসির আগে এবং পরে পার্শ্ববর্তী কক্ষে রাখা হতো। ফাঁসি কাঠের বিপরীত দিকে অবস্থিত ভবনটিতে এখনও একটি গ্যালারি রয়েছে, যেখানে থেকে রাজনৈতিক বন্দীরা ফাঁসি দেখতে পেতেন।
ব্রিটিশ আমলে নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসি দেওয়া হয়: অনন্তহরি মিত্র, যেটা দেখাচ্ছিলাম আপনাদের, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্ত মিত্রকে দেওয়া হয় 1926, প্রমোদ রঞ্জন চৌধুরী 1926, দীনেশ গুপ্ত 1931, রামকৃষ্ণ বিশ্বাস 1931, দীনেশ মজুমদার 1934। বর্ষিয়ান স্বাধীনতা সংগ্রামী ও ছাত্রছাত্রীরা শহীদ দিবসে 30শে জানুয়ারি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাতেন। চলুন ভেতরে যাই, এইখানে কি আছে দেখি। এটা কিন্তু একটা অদ্ভুত, হয়তো এটা মিউজিয়াম এই মুহূর্তে, কিন্তু ফাঁসির মঞ্চ। চলুন আপনাদের দেখাই। এই হচ্ছে ফাঁসির মঞ্চ। এখানে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখুন। আপনারা যদি চলো সামনে থেকে দেখাই, দেখিয়ে বলি। এইটা হচ্ছে সেই ফাঁসির মঞ্চ। সত্যি কথা বলছি, এটা যেহেতু এখন এটা কভার করছি, হয়তো আপনাদের দেখাচ্ছি, কিন্তু একটা অদ্ভুত ফিল হচ্ছে। দেখুন কত স্বাধীনতা সংগ্রামীর ফাঁসি হয়েছে এইখানে। একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে, আপনাদের সত্যি কথা বলছি। আপনারাও দেখুন, জানি না হয়তো আপনাদেরও সেই ফিলিংসটা আসছে। মানে ভাবছিলাম এগুলো দেখবো, দেখাবো আপনাদের, কিন্তু এটা দেখার পরে কিন্তু একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছে মনের মধ্যে। যাই হোক, এই যে দেখুন লোহার পাটাতনটা, এইটা খুব ভালো করে যদি দেখেন, এইটা থেকে এই আংটাটা টানলেই লোহার পাটাতনটা সরে যেত। আর ওই দড়িতে ভালো করে দড়িটা যদি দেখেন, দেখবেন ওই যে নাটটা দেওয়া আছে, ওই নাটটা খুব ভাইটাল। এই যে গলার এই জায়গাটা দেখছেন, এই যে জিনিসটা, নাটটা এই জায়গাটায় চাপা থাকতো, ওই টান লাগলে এইটা ভেঙে যেত। এটা ভেঙে গেলে তাড়াতাড়ি মৃত্যু হতো, এবং ওই পায়ের ওটা সরে গেলে সাপোর্টটা পেত না। যাই হোক, আপনাদের এটা দেখালাম। কেমন আপনাদের লাগছে? যারা দেখেছেন এসে দেখেছেন, যারা দেখেননি তারা জানাবেন অবশ্যই কমেন্ট করে। এনারাও মিউজিয়াম দেখতে এসছেন। আমি ওনাদের একটাই প্রশ্ন করতে চাই, যে মিউজিয়াম দেখার উদ্দেশ্যে আমরা সকলেই এসেছি, কিন্তু এই জায়গাটাতে, পার্টিকুলার এই জায়গাটাতে আসার পরে, এই ফাঁসির মঞ্চ দেখার পরে ওনাদের অনুভূতিটা। আমার চোখে জল আসছে। আজকে এই স্বাধীনতা সংগ্রামীদের জন্যই আজকে আমরা স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারছি। তাদের অবদান তো কোনোদিন অনস্বীকার্য নয়। আজকে আমাদের এই সমস্ত স্বাধীনতা, নারী স্বাধীনতা, সবার পেছনে এদের অবদান। কি লড়াই করেছেন, কি করেছেন, কাদের বিরুদ্ধে করেছেন, সে তো সবাই জানে। আমরা যে এত আধুনিক হয়েছি সব এনাদের জন্যই হয়েছে, কিন্তু আজকে আমরা এই জায়গাটা দাঁড়িয়েছি এইসব সংগ্রামী মানুষদের জন্য। আমি এবার বলি, আমার বাবা জ্যাঠা দুজনেই স্বাধীনতা সংগ্রামী ছিলেন। একটা মিটিংয়ে আমার সবাই পালিয়ে গিয়ে আমার জ্যাঠা শুধু সবাই পালিয়ে যায়, আমার জ্যাঠা ধরা পড়ে। জ্যাঠাকে বাংলাদেশ থেকে, তখন তারা বাংলাদেশে ছিল, এখানে আলিপুর জেলে ট্রান্সফার করা হয়। জ্যাঠা এখান থেকে বিএ পাস করেছিলেন। আমার বাড়িতে এখনও একটা সোনার তরী রয়েছে, যার মধ্যে আলিপুর জেলে স্ট্যাম্প দেওয়া। এটা ভাবতে আমার এখন গায়ে কাঁটা দিচ্ছে। হ্যাঁ, একটা অদ্ভুত ব্যাপার কাজ করছে। উনি এখানে বন্দি ছিলেন, এখান থেকে উনি বিএ পাস করেছেন। হ্যাঁ, এটা গর্বের কথা, এটা আমাদের গর্বের কথা। এটা একটা হ্যাঁ, একটা অনুভূতি হচ্ছে, অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। জ্যাঠা অনেকদিন মারা গেছে, অনেকদিন মারা গেছেন উনি। হ্যাঁ, আমি সেইবারে, আমি একটা বিপ্লবী বাড়ির মেয়ে, আমার একটা সেরকম একটা ফিলিংস। আপনার নামটা একটু বলবেন? আমার নাম বর্ণালী দত্ত। আপনার নাম? আমার নাম মঞ্জুরি রায়, আমি ওই বাড়ির পুত্রবধূ। আচ্ছা, আপনার নাম দিদি? আমার নাম স্মিতা দাশগুপ্ত। আপনি? মৈত্রী সান্যাল। যেখানে ফাঁসির মঞ্চ আছে সেখানেই রয়েছে, দেখুন এখানে শবদেহ পরীক্ষার কক্ষ। এটা মারা যাওয়ার পরে এই কক্ষতে পরীক্ষা করা হতো। এই দেখুন, আর মারা যাওয়ার পরে আর পরীক্ষা। যাই হোক, এইখান থেকেও ফাঁসির মঞ্চটা দেখা যাচ্ছে। দেখুন, এই ফাঁসির মঞ্চ দেখা যাচ্ছে। আপনাদের দেখালাম ফাঁসির মঞ্চটা। সত্যি কথা বলতে এখানে আসার পরে
একটা অদ্ভুত ব্যাপার কাজ করছে। তো চলুন, আমাদের কাজ ব্লগ করা, আমরা তো ব্লগ করব, দেখাবো, সমস্ত কিছুই দেখাবো। যাকে সে বদমাইশি করছে বা কিছু, তাকে তার উপর কর্তৃপক্ষ সন্তুষ্ট নয়, তাদের এইখানে রেখে দেওয়া আছে সেল, একদম নির্জনে, একা একা একটা কয়েদি এখানে থাকবে। দেখুন এইগুলো জেলগুলো দেখুন, একা একটা কয়েদি এর মধ্যে থাকবে। আপনারা তো প্রচুর রিলস দেখেছেন, এইদিকে প্রচুর আসুন। কিছু দেখেছেন এই জেল মিউজিয়ামের, কিন্তু এইগুলো কিন্তু সকলে সবসময় দেখায় ভালো না। করে দেখুন, এইটা হচ্ছে লক, জেলটা লক হতো, এইটা এখানে তালা লাগানো থাকতো, হ্যাঁ, এইটা দিয়ে। তালাটা দেখুন খালি, হাতটা সরাও একটু, এই দেখুন তালাটা, এই এই হচ্ছে জেল। সেল। সেল মানে এটা হচ্ছে ওই একটা এটা দেখুন হচ্ছে বাথরুম, bathroom। ওইখানেই সব, এখানে শোয়া, একজন থাকবে ওইখানে। বাথরুম, আচ্ছা। পাশে সেম, এখানে দীনেশ গুপ্তা, এই দীনেশ গুপ্ত, বাবা, বিনয় বাদল দীনেশ চমকে গেছি আমি এটা হ্যাঁ, দেখে। দীনেশ এইখানে তাকে রাখা হতো, ওই দেখুন, সেলে রাখা দীনেশ হয়েছিল। গুপ্তাকে এখানে রাখা হয়েছিল, দেশের জন্য শহীদ হয়েছিলেন। তার পাশে পরপর কক্ষ, সব একই সেম। এই দেখুন, এটা একটু বড়, এখানে সম্ভবত আরও কিছু লোকজনকে রাখা হতো। মানে এই যে জায়গাটা দেখছেন, এই যে জায়গাটা, এবং এইখানে একটা বন্দি, এইখানে একটা বন্দি এইভাবে শুয়ে থাকবে, এইভাবে শুয়ে থাকবে, ঠিক আছে, আর কিছু নেই, বছরের পর বছর। বছরের পর বছর। এত পরিষ্কার পরিচ্ছন্ন নয়, এবং সবথেকে বড় কথা, এইখানে কোনো বাথরুম নেই। হ্যাঁ, বাথরুম সম্ভবত এখানে ছিল, একটা ছাপ রয়েছে এই যে বাথরুমে। সেটা কতটা কার্যকর ছিল জানি না, এই যে একটা ছাপ রয়েছে বাথরুম মানে হিসাবে, কিন্তু সেটা কতটা কার্যকর, এদিকার একটা বন্দি, তার মাথার কাছেই সেটা আবার। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াইটা আমাদের বিপ্লবীরা লড়েছিল, সেই লড়াইয়ের মূল্য আজও আমরা দিতে পারিনি। আমরা কি সত্যি সেই স্বাধীনতার মূল্য দিতে পেরেছি? নিজেদের একটু প্রশ্ন করবেন, সত্যি কি সেই স্বাধীনতার মূল্য দিয়ে পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারছি? ফাঁসির মঞ্চের একটা মডেল এখানে করে রাখা আছে। চলুন আর কি আছে দেখি। নৃশংসতার প্রতীক হিসেবে এটাকে রাখা আছে ভালো করে এখানে। দেখুন আপনারা এই জিনিসটাকে, এই চাবুক দিয়ে পেটানো হতো। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর সেল রয়েছে, বা কারাকক্ষ বলতে পারেন। এই হচ্ছে জেল মিউজিয়াম। জেল মিউজিয়াম সম্পর্কে যারা অনেক কিছু ভেবেছেন কোন কীরকম কী আছে না আছে, তার প্রধান ব্যাপারটাই হচ্ছে এইটা, মানে নেতাজি সুভাষচন্দ্র আমাদের, কি বলবো, প্রাণের ওনাকে সম্বোধন করার মতন ভাষা তো মুখে নেই, কারোরই নেই। হিরো অফ ইন্ডিয়া, এটুকুনি বলতে পারি। এই হচ্ছে ওনার সেল, দেখে নিন ভালো করে। এইটা তার নেতাজি পরেই হচ্ছে সুভাষচন্দ্র বসুর সেল, তার পরেরটাই হচ্ছে চিত্তরঞ্জন দাসের সেল। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হ্যাঁ, সেল, ছবি দেওয়া আছে। এইখানে উল্টো দিকে একটা স্ট্যাচু আছে, এই একটা স্ট্যাচু। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922 পর্যন্ত এই কক্ষে বন্দী ছিলেন। এখানে যতীন্দ্রমোহন সেনগুপ্ত বন্দী ছিলেন, ওনার স্ট্যাচু রয়েছে, মনে হচ্ছে জীবন্ত। দেখো, যতীন্দ্রমোহন সেনগুপ্ত। আপনাদের সামনে এটুকুনি তুলে ধরতে পারছি। দেখুন, যদি ভালো লাগে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে মন্তব্য করবেন, লাইক করবেন ভিডিওটা। এটা হচ্ছে আপনার নেহেরু সেল বা নেহেরু কক্ষতে আমরা এবার যাচ্ছি। এটা হচ্ছে নেহেরু কক্ষ, দেখাই আপনাদের একটা দূর থেকে আগে, তারপরে সামনে নিয়ে যাচ্ছি। এখানে জওহরলাল নেহেরুকে রাখা হয়েছিল। বিধানচন্দ্র রায়কে এখানে রাখা হয়েছিল। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য 1934 সালের 17ই ফেব্রুয়ারি থেকে 7ই মে 80 দিন এই ভবনের একটি কক্ষে ব্রিটিশ সরকার কর্তৃক কারারুদ্ধ ছিলেন। তার কন্যা ইন্দিরা গান্ধী বা ইন্দিরা নেহেরু, পরবর্তীকালে ইন্দিরা গান্ধী নামে পরিচিত ভারতের প্রধানমন্ত্রী, 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য তার সাথে দেখা করতে আসতেন। পিতা এবং কন্যা কারাকক্ষের বাইরে অঙ্গনে একটি গাছের তলায় বসতেন। কক্ষে ছিল একটিমাত্র জানলা এবং
ন্যূনতম প্রয়োজনীয় জিনিস যেমন লণ্ঠন, কাগজ, কলম ও বিছানার চাদর রাখা থাকতো। সব মিলিয়ে বলা যায় পরিবেশ ছিল অস্বস্তিকর এবং বেঁচে থাকার জন্য অপর্যাপ্ত। এই সেই কারাকক্ষ। সেমিনার হল বা সেমিনার কক্ষ এটা। আর রিজার্ভ ইভেন্টের জন্য এটা বন্ধ আছে। চলুন সামনের দিকে দেখি আর কি আছে। দেখুন যে ঘরটা আপনাদের দেখাচ্ছি, এই ঘরটাতে দেখুন এটা কত বাই কত হবে, খুব বেশি হলে 12 বাই 14 এরকম কোনো কিছু হবে এই ঘরটা। এই ঘরের মধ্যে 50 জন করে থাকতো। এই একটা ঘর, ঠিক এর পাশে আর একটা ঘর রয়েছে, সেটাও তো তাই, মাঝখান থেকে ডিভাইডেশন করে 50 জনের বেশি থাকতে দেবেন, মানে 100 জনকে রাখা হবে টোটাল ঘরে। ওই জন্য মাঝখান থেকে এই যে ডিভাইডেশনটা করা, এই দেওয়ালটা, এই ঘরে 50 জন, পাশের ঘরে 50 জন, এইভাবে কয়েদিরা থাকতো। দেখুন ব্যবস্থা, কি অত্যাচার হয়েছিল। এটা হচ্ছে আপনার সেল পুলিশ মিউজিয়াম, মানে এখানে বোম, বন্দুক, এই সমস্ত জিনিসপত্র আছে। অনেক বড় জায়গা, আপনারা যদি সারাদিন আসেন, সারাদিনই মোটামুটি যদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন সারাদিন সময় লেগে যাবে। এখানে অস্ত্রশস্ত্র রাখা আছে। এইটার বিল্ডিংটা, চলুন ভেতরে যাই। প্রথম ঘরটায় কি আছে দেখি। 1908 সালের 31শে আগস্ট আলিপুর জেলে নরেন গোসাইকে হত্যা করতে কানাইলাল দত্তের ব্যবহৃত রিভলভার। এটা হচ্ছে সেই রিভলভারটা। আচ্ছা, এটা হচ্ছে পিতলের বোমার খোল। এটা হচ্ছে শিবপুরের নরেন্দ্র ব্যানার্জির কাছ থেকে 1 সেপ্টেম্বর 1913 সালে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়, সেইটা এখানে সব পরপর রয়েছে। এখানে যেটা রয়েছে আলিপুর জেলে নরেন গোসাইকে হত্যা করা সত্যেন্দ্রনাথ ঠাকুর বসু ব্যবহৃত রিভলভার। এগুলো সমস্ত সেই সময়কার আমাদের বিপ্লবী যারা ছিলেন সেই সমস্ত বিপ্লবীদের রিভলভার। এটা দেখুন, এই রিভলভারটা দেখুন, এটা 1910 সালে খুলনা যশোর গ্যাং সদস্যদের দ্বারা ব্যবহৃত পিস্তল, আর ওপর দিকে ওই চাকু মতন এটা হচ্ছে আপনারা যে বেয়োনেট বন্দুক দেখেছেন, এটা বেয়োনেট রিভলভার, ছোট। আচ্ছা, এইখানে সেল সমস্ত পিতলের বোমার খোল। এটা হচ্ছে বড় কাঠের বোমার খোল, এটা তামার বোমার খোল, এটা শুধু বোমার খোল বলছে, যাই হোক। এটা হচ্ছে লোহার বোমার খোল। এই জিনিসটা খুব ভালো করে দেখুন, এই জিনিসটা, এই যে জিনিসটা দেখছেন খুব ভালো করে দেখুন। এই যে দেখুন মধ্যখানে কালো, এটার মধ্যে কিন্তু আসলে মারবার জন্য বোমা পুরে বইটাকে বন্ধ করে পাঠানো হতো। এইটাকে তুলে নিলে ভেতরে বোমা দেওয়া হতো। আর এটা যেটা সংরক্ষণ করা হয়েছে, এটা হচ্ছে মানিক হত্যা করবার সময় এই বোমাটা ব্যবহার করা হয়। মানিকতলা ষড়যন্ত্রকারীদের দ্বারা D.H. কিংসফোর্ডকে যে বোমাটি বইটি পাঠানো হয়েছিল, সেই বইটা হচ্ছে সেই এই বইটা। তার মধ্যে মূল একজন হচ্ছে হেমেশচন্দ্র দাস আর পরেশ মৌলিক। এই যে দেখুন, মুরারিপুরের এই বাড়িটা খুব বিখ্যাত। এই বাড়িতে কিন্তু বিপ্লবীদের অস্ত্রাগার ছিল, অনেক পরে ধরা পড়ে। এই রুমটা হচ্ছে ঢাকা ষড়যন্ত্র মামলার যে সমস্ত অস্ত্র ছিল সেইগুলো এখানে সংরক্ষিত রয়েছে। এই দেখিয়ে দিচ্ছি সমস্ত বোমার খোল, পিস্তল সেই সময়কার। এই দেখুন, আপনারা স্ক্রিনশট করে পড়েও নিতে পারেন। এত পড়ে বললে অনেকটা সময় চলে যায় বলে আমি আর পড়ে আপনাদের শোনাচ্ছি না, দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন, পজ করেও দেখে নিতে পারেন। কি ছোটো দেখো এই রিভলভারটা। ঢাকা ষড়যন্ত্র মামলা 1910 সালের, সেইখানকার ডিটেলসে দেওয়া রয়েছে। এটা হচ্ছে মার্ডার অফ মনমোহন দে 1911 সালের, সেটা টোটাল এখানে দেওয়া রয়েছে। আপনারা পজ করে বা স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারেন। ক্যাপিটাল ষড়যন্ত্র মামলা 1912, ধুলদিয়া ডাকাতি মামলা 1913, আরবি রোদ্রা অস্ত্র লুট মামলা 1914। 30শে এপ্রিল 1926 তারিখে ত্রিপেরার নাটঘর ডাকাতিতে অপরাধস্থল থেকে ফেলে যাওয়া কুকুরি, এটা হচ্ছে কুকুরি। এই বন্দুকটাকে দেখুন, এই বন্দুকটার সঙ্গে এটা কিন্তু সম্পৃক্ত। এইটা এখানে লাগিয়ে ফায়ার করা হতো। এই যে দেখুন, এটা ফায়ার করার এই যে মালটা এখানে পাওয়া যায়, এখানে ট্রিগারটা এখানে খুব অদ্ভুত টাইপের একটা জিনিস। এটা কাঁধে লাগিয়ে ফায়ার করলে অনেক দূর অব্দি গুলিটা ছড়ায়। এর আগরপাড়া ডাকাতি 1915, এরকম সমস্ত ঘরে ঘরে এই রকম
অস্ত্র সংরক্ষণ করা রয়েছে, সেই সময়কার ব্যবহার করা অস্ত্র দেখুন। এই জায়গাটা আসবেন, আপনাদের খুব ভালো লাগবে, একটা অন্যরকম ইতিহাসের সাক্ষী হবেন। তলোয়ারটা ঠিক আছে, কিন্তু তলোয়ার ধরার যে হাতলের জায়গাটা কিন্তু অত্যাধিক ছোট, মানে সেই হিসেবে। যাই হোক, পনেরোই আগস্ট 1932 সালে 75 সি রামকান্তব স্ট্রিট থেকে গ্রেপ্তার করার সময় হরিপদ চৌধুরী থেকে 52টি কার্তুজ উদ্ধার হয়, যখন তিনি বিপিন বিহারী গাঙ্গুলির দলের একজন সদস্য ছিলেন। সেই কার্তুজগুলো এখানে রাখা আছে দেখুন। এই বিল্ডিংটা হচ্ছে দ্বীপান্তরের বন্দি জীবন। এখানে চলুন, এখানে একটু যাই, চলুন এই রুমটাতে আপনাদের নিয়ে যাই। আমাদের স্বাধীনতা সংগ্রামের কাহিনীর এক তাৎপর্যপূর্ণ চরিত্র হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে অবস্থিত সেলুলার জেল। কালাপানি নামেও পরিচিত ব্রিটিশ ভারতের এই কুখ্যাত জেলে আটকে রাখা হতো সেই সব রাজনৈতিক বন্দীদের যারা স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আজ সেই সেলুলার জেল এক জাতীয় স্মারক ও সংগ্রহশালা, যেখানে আমরা স্মরণ করি আমাদের অকুতোভয় স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা। আত্মশক্তি ও অদম্যতার প্রতীক এই জেল আমাদের মনে করিয়ে দেয় ব্রিটিশ শাসন থেকে দেশকে স্বাধীন করার কঠিন লক্ষ্যে বাংলার নির্ভীক মুক্তিযোদ্ধাদের অবিচল থাকার কাহিনী। এখানে বলছে বন্দীদের জীবন চর্চা, বিশাল বড় জায়গা। আপনারা যারা আসবেন মোটামুটি একটু সারাদিনের সময় হাতে আনতে পারলে খুবই ভালো, নাহলে অন্তত ঘন্টা চারেকের একটা সময় নিয়ে আসবেন এই জায়গাটায় আসলে। পার্লারে গিয়ে 1-1.5 ঘন্টা ধরে আমরা চুল কাটি, এখানে দেখুন ঘড়ি ধরে দাঁড়িয়ে আছে, কতক্ষণ লাগে, টাইমের মধ্যে চুল কাটতে হতো, শাস্তি দিত দেখুন। চলুন ভেতরে যাই, দেখি কি অবস্থা। বন্দীদের জীবনযাপন কেমন ছিল সেইটার খবর আপনাদের এবার দিই। এই দেখুন, জামা কাপড় কাচ্ছে, স্নান করছে, এরকম সমস্ত। আর তার পাশেই থাকার জায়গা। এই দেখুন, মনে হচ্ছে না সত্যি সত্যি আপনারা এই মানুষগুলোর কাছে চলে এসেছেন। কিরকম একটা অদ্ভুত ফিলিংস এই জায়গাটায়। দেখুন নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, ঘরে বন্দি অবস্থায় জানলা দিয়ে উঁকি মারছে বা দেখছে আর কি কিছু। এই দেখুন, সব জায়গাতেই একটু দাদা গোছের মানুষজন থাকে, তো বরাবরই আগেও ছিল, এখনও আছে। এইটা সেরকম ব্যাপার আর কি। দেখুন রান্না বান্না চলছে। একবার মানে এটা আমার অনুরোধ, অনেক ভিডিও আপনারা দেখেন, বিভিন্ন ধরনের ভিডিও দেখেন, কিন্তু অনুরোধ করব একবার পারলে একবার অন্তত এই আলিপুর জেল মিউজিয়ামটা একবার ভিজিট করুন, ভালো লাগবে। খুব মন খারাপ হবে, অনেক কিছু ভাবাবে, তার সত্ত্বেও বলছি আপনারা একবার পারলে বাচ্চাদের নিয়ে বা বাড়ির বড়রা বয়স্করা সবাই মিলে একবার অন্তত এই আলিপুর জেলখানাটা ভিজিট করতে আসুন প্লিজ। বিশেষ করে পরবর্তী প্রজন্ম মানে ছোটদের নিয়ে আসুন, ওরা জানুক আমাদের জন্যে আমাদের পূর্বপুরুষ স্বাধীনতা সংগ্রামীরা কী স্যাক্রিফাইস করেছে, কী অত্যাচার সহ্য। এটা হচ্ছে নজরুল কক্ষ, বিদ্রোহী কবি নজরুল ইসলাম তার কক্ষ। তিনি যে জেলে বন্দী ছিলেন
সেইটা এবার আপনাদের দেখাই, চলুন। এইটা তো একটা সেল, অ্যাকচুয়ালি আপনারা বুঝতেই পারছেন, সেলের দরজা। সম্ভবত এই ঘরটা মনে হচ্ছে অনেকটা বড় ছিল, যেখানে কাজী নজরুল ইসলামকে রাখা হয়েছিল। সেই পুরো ঘরটাকেই সংরক্ষণ করা হয়েছে এই মুহূর্তে। সেই ঘরটাই আপনাদের দেখাই। এখানে কবি নজরুল ইসলামের একটি স্ট্যাচু করা আছে, ওনার প্রচুর ছবি এখানে দেওয়া আছে। এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর্ট গ্যালারিতে। দেখি আর্ট গ্যালারিতে কি আছে। এটা চালতা বাগানের মণ্ডপের দুর্গা প্রতিমা। এখানে এনে এটা রাখা আছে। এখানে আর একটা দুর্গা মূর্তি আছে, আর তার পাশে আরও আছে। এই যে সামনে যে গ্রাউন্ডটা দেখছেন, এইখানে লাইট অ্যান্ড সাউন্ড হয়, মানে প্রদর্শনী। গাছগুলো দেখুন, আম গাছ, পিছনে সবগুলো আম গাছ। একটু খেয়াল করে দেখুন, এই আশেপাশে সবগুলোই আম গাছ। এবছর আমে প্রচুর বোল হয়েছে, অন্তত কলকাতা বা তার আশেপাশের অঞ্চলে যা দেখতে পাচ্ছি, এদিক ওদিক গেলে প্রচুর প্রচুর আমের বোল হয়েছে। যাই হোক, এটা হচ্ছে আপনার লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জায়গা। মিউজিয়াম আমরা মোটামুটি দেখেছি, এখনও বেশ কিছুটা বাকি আছে, যেহেতু প্রায় সন্ধে হয়ে গেছে বলে। বাদবাকি আপনারা যখন আসবেন তখন আপনারা পুরোটাই দেখার চেষ্টা করবেন, একটু বেশি সময় হাতে নিয়ে আসবেন। এবার আমি আর মনোজ একটা নতুন কফি হাউসে আপনাদের নিয়ে এসেছি, সেখানে কফি খাওয়া আসুন। এই আমাদের খাবার এসছে। আমি নর্মাল কফি, তীর্থঙ্করদা ব্ল্যাক কফি সুগার ফ্রি, আর এই চিকেন পকোড়া। তো আজকের ভিডিও এখানেই আমরা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে মন্তব্য করবেন। আপনাদের মন্তব্য আমাদের সব থেকে উৎসাহের মূল কারণ। আমি ভীষণ নিজেকে উৎসাহিত বোধ করি। আপনারা কি বলছেন সেই বলাটা থেকে আপনাদের ভাবনাটা বুঝলে আমাদের সেইভাবে ভিডিও করতে, ব্লগ করতে সুবিধা হয়। তাই কফিটা দিয়ে শুরু করছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।